নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিক, আর আমাদের চ্যানেল ওয়েলকাম ইন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আমরা শুরু করছি কলকাতা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে একটি দারুণ জার্নি। এয়ারপোর্টে চেক ইন থেকে ফ্লাইট পর্যন্ত সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আমরা ঘুরে দেখব কুয়ালালামপুরের শহরের কিছু দ্রষ্টব্য স্থান, ট্রাই করব ওখানকার কিছু খাবার, এবং আপনারা যদি ট্রাভেল করতে ভালোবাসেন তবে এই ভিডিওটি মিস করবেন না। তাহলে আর দেরি কেন, চলো আমরার সঙ্গে আর আমরা একসাথে শুরু করি এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। লেটস গো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ইন। আমরা স্টার্ট করতে চলেছি আরেকটা জার্নির একদম নিউ সিরিজ। কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সব লাগেজ প্যাক হয়ে গেছে, আমরা জাস্ট ক্যাব বুক করব, এখন এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সো স্টে টিউন। সো ফাইনালি দ্য মোমেন্ট চলে এসছে, রিভিল করছি আমরা এখন কোথায় যাচ্ছি। সো আমরা বেসিক্যালি যাচ্ছি এখন মালয়েশিয়া ভ্যাকেশনে। সো এখন আমাদের ফ্লাইট হচ্ছে টুয়ার্ডস কুয়ালালামপুর। সো 12:45 AM হচ্ছে আমাদের ফ্লাইট। তো এখন অলমোস্ট 11:30 বাজে। আমাদের ইমিগ্রেশন, সিকিউরিটি, চেক ইন সব কিছু ডান। আমরা জাস্ট বসে আছি গেটে ফ্লাইটের অপেক্ষায়। তো ফ্লাইট আসুক, ততক্ষণ অপেক্ষারই পালা। সো বোর্ডিং আমাদের ডান, আমরা এখন ফ্লাইটে উঠে পড়েছি। তো ফ্লাইট 15 মিনিটস মতো ডিলেড আছে। তো এখন আর কিছু করার নেই, জাস্ট আমাদের একটু ডিনার দেবে, তারপর খেয়ে দিয়ে ঘুম। সকালবেলা ভোরবেলা উঠে কুয়ালালামপুরে দেখা হচ্ছে। টিল দেন, বাই। ঘড়িতে প্রায় রাত 12:30 পেরিয়ে গেছে। কলকাতার আলো ঝলমলে বিমানবন্দর থেকে আজ আমার যাত্রা শুরু হচ্ছে স্বপ্নের দেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে। একটু উত্তেজনা, একটু রোমাঞ্চ। আজকের ভিডিওতে দেখাবো রাতের ফ্লাইটে এই আন্তর্জাতিক ভ্রমণ কেমন হয়, আর তার আগে ইমিগ্রেশনে কি কি লাগে। যে কোনো আন্তর্জাতিক ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইমিগ্রেশন। মনে রাখবেন, এখানে কয়েকটি প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে, যেমন আপনার গন্তব্য কোথায়, আপনার ভ্রমণের উদ্দেশ্য কি, আপনার ফিরতি টিকিট বা হোটেলের বুকিং আছে কিনা, কতদিনের জন্য যাচ্ছেন। এই কাগজগুলো যেন হাতে থাকে। পাসপোর্ট, ভিসা, ফিরতি টিকিট আর হোটেল বুকিং ডকুমেন্টেশন ঠিক থাকলে প্রক্রিয়াটি খুবই সহজ। বিমান এখন অলরেডি টেক অফ করে নিয়েছে। রাতের আকাশপথের যাত্রা সবসময় শান্ত ও সুন্দর হয়। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। তো আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করে গেছে। এখন কুয়ালালামপুরের টাইমিংয়ে হচ্ছে সকাল 7:30, যেটা ইন্ডিয়ান টাইমিং হচ্ছে সকাল ভোর 5টা। তো ফ্লাইট ল্যান্ড করে গেছে। এখন এখানে ইমিগ্রেশন চেক ক্রস করব, তারপর লাগেজ নেব, তারপর আমাদের ক্যাব কোথায় আছে খুঁজে তারপর যাব। তো দেখা যাক কি হচ্ছে, আপনারা একটু দেখুন, আমি এয়ারপোর্টটা দেখাচ্ছি। সো ফাইনালি আমাদের ইমিগ্রেশন, লাগেজ সবকিছু নেওয়া হয়ে গেছে, সিমও আমরা নিয়ে নিয়েছি। সো এখন আমরা আমাদের ক্যাবে উঠে গেছি। একটু রাশ ছিল, তাই জন্য আর এয়ারপোর্টে বেশি ভিডিও করতে পারিনি। তো এখানে ইমিগ্রেশন প্রসেসটা একটু স্লো, কারণ কোনো ম্যানেজমেন্ট সেরকম ঠিকঠাক নেই, যে যেখান থেকে পারছে লাইনে ঢুকে যাচ্ছে। তো ওটা করতে একটু টাইম লেগে গেল। তারপরে এয়ারপোর্টটা একটু কনফিউজিং আদার এয়ারপোর্টসরা যেমনি হয়, বাট বেশি কোনো ঝামেলা কিছু হয়নি। তো আমরা এখন আমাদের ক্যাবে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ব্রেকফাস্ট করতে। আমাদের ড্রাইভারকে বলে দিয়েছি যে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে, তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর দেখা হচ্ছে। ততক্ষণ আপনাদের একটু রোডস গুলো দেখিয়ে দিই কুয়ালালামপুরে।
বহু বছর আগে মালাক্কা সুলতানাতের হাত ধরে এই অঞ্চলের উত্থান। একসময় এটা ছিল বিশ্বের প্রধান মশলা বাণিজ্যের কেন্দ্র, কিন্তু পরে তা পর্তুগিজ, ডাচ এবং সর্বশেষে ব্রিটিশ উপনিবেশের অধীনে আসে। অবশেষে ১৯৫৭ সালের ৩১শে আগস্ট স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। তাদের সংস্কৃতিতে মালয়, চীনা ও ভারতীয় এই তিন সংস্কৃতির এক দারুণ মিশেল দেখতে পাওয়া যায়। কুয়ালালামপুর তার আধুনিক স্থাপত্য, যেমন পেট্রোনাস টুইন টাওয়ার আর রেইন ফরেস্টের সবুজের জন্য বিখ্যাত। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, তো ব্রেকফাস্টের পেছনের এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করলাম। বাট এখানে একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে যেমনি সাউথ ইন্ডিয়ান ফুডস পাওয়া যায়, এখানে সেরকম মানে খাবারগুলো সেম জিনিস, দোসা বলো, ইডলি বলো, সবকিছু। বাট এখানে সবকিছুতে প্রচন্ড ঝাল, প্রচন্ড ঝাল। মানে ইভেন আমার ওয়াইফ সোডা নিয়েছিল, ওয়াটারমেলন সোডা সুইট বলে দিয়েছিল, বাট ওতেও পর্যন্ত ঝাল, সাংঘাতিক ঝাল। দোসার সমস্ত চাটনিতে ঝাল, সবকিছুতে ঝাল। ঠিক আছে, তাও ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে, এটাই অনেক। চলো, দেখা হচ্ছে। তো আমরা এখন এসছি পড়তে জায়গাতে। পড়তে জায়গা একটা মস্ক আছে, পেছনে একটা মস্ক আর একটা মস্ক এই পাশে আছে, ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের বোট রাইড স্টার্ট হবে। তো বোটে করে আমরা ওই মস্কের পাশ দিয়ে যাব। তো দেখা যাক কি দেখতে পাই, কিরকম হয়, সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। কুয়ালালামপুরের রাস্তাগুলো শুধু রাস্তা নয়, এগুলো হলো কুয়ালালামপুরের হৃৎপিণ্ড। এই শহরের আধুনিকতা, গতি এবং বৈচিত্র্য সবকিছুর সাক্ষী এই পথগুলি। আপনি যদি প্রথমবার কুয়ালালামপুর আসেন, তবে এই পরিচ্ছন্ন রাস্তাগুলোই আপনাকে দারুণ একটা সিটি ভাইব দেবে। তো আমরা এখন এসে গেছি পোর্চুয়া। দেখতে পাচ্ছেন পেছনে আমার মস্ক, এইখানে পূজ্যা লেখা, তার পেছনে ওটা কি ঠিক আমি বলতে পারছি না। জায়গাটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ জায়গা। অনেক টুরিস্ট আছে এখানে, বাস, কার, সবকিছু নিয়ে প্রচুর টুরিস্ট আছে। দেখাচ্ছি আপনাদেরকে। পুথজয়া কিন্তু কুয়ালালামপুরের মতো কোনো পুরনো শহর নয়। এটি একেবারেই একটি পরিকল্পিত শহর। ১৯৯০ সালের দশকে মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত নেয় যে কুয়ালালামপুরের অতিরিক্ত ভিড় কমাতে এবং প্রশাসনকে আরও ভালোভাবে চালানোর জন্য একটি নতুন প্রশাসনিক রাজধানীর তৈরি করা হবে। আর পুথজয়ায় এসেছেন অথচ পুত্রা মস্ক দেখবেন না, তা কি হয়? এর রং দেখুন, কি অসাধারণ গোলাপি। এটি এই শহরের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে অন্যতম। এর স্থাপত্য শৈলীতে মধ্যপ্রাচ্য এবং স্থানীয় মালয়েশিয়ার নকশার এক সুন্দর মিশ্রণ দেখা যায়। লেকের ধারে এই মসজিদটির দৃশ্য মনকে শান্তি দেয়। সো আমরা এখন বোট রাইড স্টার্ট হয়ে গেছে পড়তে যাওয়া, যে ওয়াটার বডিটা আছে ওখানে আমাদের বোট রাইড স্টার্ট হয়ে গেছে। আমরা একটা ট্র্যাডিশনাল বোটে আছি, যেটা অলমোস্ট আমাদের শিকারার মতো দেখতে। তো দেখাচ্ছি, বোট রাইডে ভালো লাগছে। পুথজয়া এই নামটির পেছনেও রয়েছে এক সুন্দর গল্প। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুল রেহমান পুত্রা আল হাজ এর নামানুসারে এই নামকরণ করা হয়েছে। সংস্কৃতে পুত্র মানে সন্তান বা ছেলে এবং জায়া মানে বিজয় বা সাফল্য, সব মিলিয়ে বিজয়ী পুরুষ। ১৯৯৯ সালে এখানে সরকারি অফিসগুলি স্থানান্তরিত হওয়া শুরু করে এবং ২০০১ সালে এটি মালয়েশিয়ার তৃতীয় ফেডারেল টেরিটরি বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত হয়। মসজিদের পাশেই রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় পরদানা পুত্রা।
আর শহরের প্রধান রাজপথ ধরে হাঁটলে দেখতে পাবেন সব সরকারি মন্ত্রকের চোখ ধাঁধানো আধুনিক স্থাপত্য। এখানকার ব্রিজগুলো এক একটি স্থাপত্যের নিদর্শন, যেমন শ্রী ওয়াসান সেতু, যা দেখলে মনে হয় যেন এক ভিন গ্রহের চাঁদ। এই শহরকে গার্ডেন সিটি বা বাগান শহরও বলা হয়। চারপাশে বিশাল লেক, পার্ক আর বাগান, সত্যি যেন এক স্বর্গের টুকরো। কুয়ালালামপুরের ব্যস্ততা ছেড়ে একদিনের জন্য এখানে আসলে মন জুড়িয়ে যায়। এখানে লেকে বোটিং করা বা সুন্দর সেতুগুলির পাশ দিয়ে হেঁটে বেড়ানো এক দারুণ অভিজ্ঞতা। বন্ধুরা, আজকের মতো পুরজায়া ভ্রমণ এখানেই শেষ। যদি কখনো মালয়েশিয়া আসেন, তবে এই পুরজায়াকে আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। সো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলে আমরা অলরেডি এখন লবিতে বসে আছি, অলমোস্ট 1 PM বাজে। বাট এখানে চেকিং টাইম হচ্ছে 3 PM। আমি রিকোয়েস্ট করলাম, বাট ওরা বললো ফুল আছে, কোনো রুম খালি নেই। আমাকে একা না, আর অনেক গেস্টও আসে, তাদেরকেও সেম, সবাই আর্লি চলে এসছে। বাট 3টের আগে কোনো এখানে চেক ইন হবে না। সো উই হ্যাভ টু ওয়েট ইন দ্য লবি। আর দেখি যদি লাঞ্চ করে নিতে পারি তো লাঞ্চটা করে নেবো ইন দ্য মিন টাইম। এরপর রুমে যাই, আপনাদেরকে একটা রুম দিতে হবে। সো আমি এখন আমাদের হোটেলের বাইরে আছি। আমাদের হোটেল নাম হচ্ছে কসমো হোটেল, কুয়ালালামপুরে। সো হোটেল তো একদম মেন রোডের উপরে, প্রচন্ড হাইট। কত কি দেখাতে পারবো আপনাদেরকে জানি না, তাও চেষ্টা করার। এই হচ্ছে আমাদের হোটেল, অনেক হাইট, ঠিক মতো দেখা যায় না। এই আশেপাশের এরিয়া হোটেলের, দিস ইজ দ্য মেন রোড, একদম মেন রোডের উপরে। এই আমাদের লাঞ্চ রেডি। হোটেলের পাশেই প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে, মোস্টলি দে আর সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টস। ননভেজ ভেজ দুটোই থাকে, সাউথ ইন্ডিয়ান ভাবেই সার্ভ করেছে। সব সাম্বার, রসম, চাটনি সবকিছুই দেওয়া আছে। আর আমরা রেড স্ন্যাপার ফ্রাই একটা বলেছি। ঠিক আছে, আমরা লাঞ্চ করছি। লাঞ্চটা করে নি, প্রচন্ড খিদে পেয়েছে, অলমোস্ট 1টা বাজে এখন। তারপর দেখা হচ্ছে। তো আমরা চেক ইন করে গেছিলাম দুপুরবেলায়, বাট এসে এত টায়ার্ড ছিলাম যে আমরা রেস্ট করা ছাড়া আর কোনো কিছু ভাবিনি। তো রুমটা এখন একটু মেসি আছে, তাও চলুন আপনাদেরকে রুম টোরটা দিয়ে দিই। রুম থেকে ঢুকেই আছে এরকম একটা কাভার্ড, যেখানে লকার আছে, জামা কাপড় হ্যাং করার জায়গা। তারপরে এই হচ্ছে রুম, বেশি বড় রুম না, ছোট রুম, একটু মেসি আছে। টেবিল আছে, টিভি আছে, এখানে মিনি ফ্রিজ, আর এইখানে একটা উইন্ডো আছে। এটা আমরা 14 ফ্লোরে আছি। নিচে দেখুন সব মেন রোডে গাড়িগুলো আছে। এদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুম আর কিছু দেখাবার নেই, দুটো সাইড ল্যাম্প, বাস। এই ছিল ছোট্ট একটা রুম টোর। এরপর নেক্সট কি হচ্ছে দেখাচ্ছি আপনাদের। হ্যালো, তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:45। আমরা এখন জাস্ট ইভিনিং ওয়াকে বেরিয়েছি। রাস্তাঘাট সাংঘাতিক ক্লিন, বাট হাঁটতে হাঁটতে আমাদের চোখে যেটা পড়লো, এখান থেকে কেএল টাওয়ার একদম পরিষ্কার দেখা যাচ্ছে। জাস্ট তোমাদেরকে এই যে কেএল টাওয়ার, এটা একদম পরিষ্কার। এখানে সেরম কিছু রাস্তায় নেই, রাস্তা ফাঁকা আছে অলরেডি। বাট হ্যাঁ, যেটা দেখাবার জন্য আমি ভিডিওটা অন করলাম হচ্ছে কেএল টাওয়ারটা, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন, আমাদের কলকাতাতে ডাবল ডেকার বাস বন্ধ হয়ে গেলেও কুয়ালালামপুরের রাস্তায় কিন্তু এখনো ডাবল ডেকার বাস রীতিমতো রাজ করে চলছে। সকাল থেকে অনেক ডাবল ডেকার বাস দেখেছি, আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। বাট এখন আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি, তো এখন আবার একটা ডাবল ডেকার বাস দেখতে পেলাম, আসছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, কুয়ালালামপুরের রাস্তায় ডাবল ডেকার বাস, প্রচুর এরকম ডাবল ডেকার বাস চলে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ডিনার করে আমরা রুমে ঢুকে গেছি, এখন অলরেডি
11টা বাজতে যায় রাত্রেবেলা, তো এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ওয়েলকাম ইন। কালকে আবার দেখা হচ্ছে, বাই।